Ready? আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের ধারাবাহিক রেকর্ড ক্লাস। আজকে আমরা চট্টগ্রাম বোর্ডে আসা অর্থাৎ বাংলা বানানের নিয়ম এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা বিশেষ করে প্রথমে চট্টগ্রাম বোর্ড 2023 নিয়ে আলোচনা করব, তারপরে 22, এরপরে ক্রমান্বয়ে আমরা বিগত 5-6 বছর প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করব। এখন আমাদের মেইন পরীক্ষার আগে যে যত বেশি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে তার পরীক্ষাটা ঠিক তত বেশি ভালো হবে। সো আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2023 এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। খেয়াল করে দেখো, আমাদের প্রথম শব্দ যে মনোপুত। তাহলে আমরা কি করব, এই শব্দগুলো এই বানানগুলো শুদ্ধভাবে লিখবো। এখন বানানগুলো শুদ্ধভাবে লিখতে গিয়ে আমি কিছু টেকনিক বলবো, তো তোমরা ওই টেকনিক অনুযায়ী তোমরা মূলত প্র্যাকটিস করতে থাকবে। আর কিছু কিছু শব্দ আছে যে টেকনিক কোনোভাবে টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, জাস্ট এগুলো আমি যেভাবে বলবো ঠিক আমরা সেভাবে আমরা কি করবো, প্র্যাকটিস করবো। খেয়াল করে দেখো, আমরা একটা বিষয় মনে রাখবো যে ওয়ান মানে হচ্ছে হ্রস্বকার বা হ্রস্বইকার, আর টু মানে হচ্ছে দীর্ঘকার বা দীর্ঘইকার। আমরা এই একটা কথা মনে রাখবো। তো আমরা যেমন দেখো মনোপুত, আমরা এটাকে মনে রাখতে পারি এভাবে টু দিয়ে, মনোপুত সমান টু, অর্থাৎ মনোপুত বানানে দীর্ঘকার হবে, অর্থাৎ এখানে তো হ্রস্বকার দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে মনোপুত সমান টু। তাহলে আমরা জাস্ট কি করব, দীর্ঘকার লিখে দেব। ওকে, মনোপুত। ঠিক পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে আবিষ্কার, আমরা এই শব্দটার মধ্যে দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো আবিষ্কার। এখন এই শব্দের বানানটা খেয়াল করো যে আবিষ্কার, আমরা এখানে একটা কথা লিখে রাখি যে কোনো একটা শব্দের বানান যদি ইস এর মতো হয় তাহলে আমরা ওই শব্দে মূর্ধন্য ষ লিখব। আর যখন কোনো একটা শব্দের বানান যদি অস অথবা আস এর মতো হয় তাহলে সেখানে আমরা দন্তস্ব দিব। ওকে, তো এখন তুমি খেয়াল করে দেখো, অনেক সময় দেখা যাচ্ছে কি পরীক্ষার আমাদের প্রশ্নে সঠিক বানানটা দেওয়া থাকে, আর অনেক সময় দেখা গেছে ভুল বানানটা দেওয়া থাকে তোমাকে কনফিউজ করার জন্য। এখন তুমি খেয়াল করো, আবিষ্কার আমরা যদি এই শব্দটা দেখি, এখন এই শব্দটার উচ্চারণটা ইস এর মতো, তাই না? আবিষ্কার ইস এর মতো। এখন এই শব্দের বানানটা যদি অস অথবা আস এর মতো যদি হতো তাহলে আমরা কি করতাম, দন্তস্ব লিখতাম। তাহলে এই শব্দের বানানটা যেহেতু ইস এর মতো, আবিষ্কার, যেমন আমরা বলতে পারি যে পরিষ্কার, আবিষ্কার, তাহলে এই বানানগুলো কি হচ্ছে, ইস এর মতো উচ্চারিত হচ্ছে, তাই তো? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে। অবশ্যই এটা বানানটা ঠিক আছে, এটা মূর্ধন্য ষ দিয়ে লেখা। তাহলে আমরা লিখে নিই আবার এটা যে আবিষ্কার। তাহলে আবিষ্কার বানানটা লিখলাম। এখন এই যাবতীয় আমি আরেকটা শব্দ তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, আমরা যদি লিখি যে পরিষ্কার, তাহলে পরিষ্কার বানানে ইস এর মতো উচ্চারিত হচ্ছে, তাই না? পরিষ্কার, তাহলে আমরা উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ইস এর মতো হচ্ছে। তাহলে আবিষ্কার এবং পরিষ্কার, তাহলে দুইটাই কি ইস এর মতো। এরপর আমরা যদি খেয়াল করি ঠিক এই টাইপসের প্রশ্ন থেকে, যেমন দেখো আমরা লিখলাম যে পুরস্কার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নিই একটু, তাহলে ধরো আমরা লিখলাম যে পুরস্কার, তাহলে পুরস্কারের উচ্চারণটা কিসের মতো, অস এর মতো, পুরস্কার। ওকে, পুরস্কার, তাহলে এখানে দন্তস্ব হবে। একইভাবে ধরো তোমার পরীক্ষায় আসতো তিরস্কার, তাহলে তিরস্কার বানানে কিন্তু দন্তস্ব দিয়ে লিখে, তাহলে তিরস্কার এখানে উচ্চারণটা কিসের মতো, অস এর মতো, তিরস্কার। ওকে, তাহলে আমি বলতে পারি যে নমস্কার, তাহলে নমস্কার এই বানানটাতেও কি নমস্কার, তাহলে এখানেও কিন্তু উচ্চারণটা কিসের মতো, অশ্বের মতো। তাহলে আমরা কি শিখলাম, যদি অস অথবা আশের মতো উচ্চারণটা হয় তাহলে আমরা দ্বন্দ্বস্ব লিখবো, আর যদি ইস এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা কি করব, মূর্ধন্য ষ লিখবো। ওকে, তো আমরা এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে। এবার আসি শ্রদ্ধাঞ্জলি। আমরা এই শব্দটা ঠিক শেষে আমরা কি দেখতে পাচ্ছি, অঞ্জলি। তাহলে আমরা এটা মনে রাখবো যে কোনো শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, কোনো শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে কি হবে, হ্রস্বইকার হবে। ঠিক আছে? তো একইভাবে আমরা আরেকটা কথা মনে রাখতে পারি যে কোনো শব্দের শেষে যদি আলি থাকে, কোনো শব্দের শেষে যদি আলি থাকে আমরা সেই ক্ষেত্রে কি কি করতে পারি, হ্রস্বইকার লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো শ্রদ্ধাঞ্জলি, তাহলে আমরা কি করব, এখানে শব্দের শেষে শ্রদ্ধাঞ্জলি। ওকে,
তাহলে অঞ্জলি বানানে আমাকে কি লিখতে হবে? শব্দের শেষে হ্রস্বইকার লিখতে হবে। তাহলে একইভাবে আমি ধরো তোমাকে বললাম যে পুষ্পাঞ্জলি, ওকে? তাহলে আমরা খেয়াল করে দেখি তো পুষ্পাঞ্জলি বানানটা আমরা কিভাবে লিখতে পারি? শেষে আমরা পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, তাহলে আমরা শেষে কি করবো? হ্রস্বইকার লিখে দেবো, ওকে? তাহলে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। আচ্ছা, একইভাবে আমরা লিখতে পারি যে গীতাঞ্জলি। তাহলে এই বানানগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু আসে। তাহলে আমাদেরকে এই বানানগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো, খেয়াল করে দেখো, আমরা যদি খেয়াল করি যে সমীচীন এই বানানটা, এখন তুমি এটা মনে রাখবা, সমীচীন মানে হচ্ছে ডাবল টু। তাহলে আমরা কি জানি যে ডাবল টু, ডাবল টু মানে হচ্ছে কি, দেখো টু মানে কি দীর্ঘ ইকার, ওয়ান মানে হ্রস্ব ইকার, তাহলে ডাবল টু মানে হচ্ছে কি দুইটাই দীর্ঘ ইকার হবে। তাহলে আমরা এই সমীচীন বানানটাকে আমরা এভাবে মনে রাখবো যে, এটা আমি একটু মুছে ফেলি। তাহলে আমরা কি করতে পারি? সমীচীন বানানটাতে আমরা ডাবল টু লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এভাবে সমীচীন ডাবল টু, ঠিক আছে? সমীচীন। তাহলে এই সাংকেতিক চিহ্ন অর্থাৎ 1 to 1 এবং ডাবল টু এরকম দিয়ে আমি অল্প কয়েকটা শব্দ দিব, তোমরা এই শব্দগুলো মনে রাখবা। যেমন দেখো, আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা মনে রাখতে পারি যে 1 to 1। তাহলে আমরা এটা জানি কি, 1 মানে কি হ্রস্ব ইকার, 2 মানে দীর্ঘ ইকার, 1 মানে হ্রস্ব ইকার। তাহলে এই সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা কি মনে রাখতে পারি? দেখো, আমরা মনে রাখতে পারি যে বিভীষিকা, ওকে? তাহলে বিভীষিকা বানানে কি হবে? 1 to 1, 1 to 1। তাহলে দেখো 1 to 1, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার। তাহলে একইভাবে আমরা লিখতে পারি যেমন পিপিলিকা 1 to 1, তাহলে পিপিলিকা বানানে পিপিলিকা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে 1 to 1, ওকে? আই হোপ তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তারপরে আমরা এই শব্দটা দেখি পৈতৃক। আচ্ছা, এই বানানটা কিন্তু অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় আসে, এটা রিপিট হয়, অনেক বেশি পরিমাণে রিপিট হয়, ঠিক আছে? যে পৈতৃক বানানটা কিন্তু আমরা অনেক পোস্টারে লেখা হয় বা অনেক বইয়ের মধ্যে কিন্তু এটা ভুল থাকে, পৈতৃক। আচ্ছা, তো আমরা এটাকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, পৈতৃক, যেহেতু আমাদের এটা রিপিট হয় অনেক বেশি এবং আমরা এটা অনেক বেশিভাবে ইউজ করি। তাহলে পৈতৃকে জাস্ট আমরা এইভাবে লিখে দেব, ওকে? জাস্ট কি হবে, তোর নিচে একটা রিকাল লিখে দিব, ওকে? আচ্ছা, এরপরে তোমরা যদি খেয়াল করো যে অনসুয়া। আচ্ছা, এই অনসুয়া মানে হচ্ছে কি, মানে যার কোনো হিংসা নেই, ঠিক আছে, বা যে হিংসা থেকে বিরত থাকে, তাহলে সেটা হচ্ছে কি অনসুয়া। তাহলে এই অনসুয়া বানানটা খেয়াল করো, অনুসুয়া অর্থাৎ দীর্ঘকার দিয়ে লিখবো, ঠিক আছে? অনসুয়া অর্থাৎ যে হিংসা থেকে বিরত থাকে সেটা হচ্ছে কি অনসুয়া। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? দীর্ঘকার দিয়ে লিখবো। তাহলে এইখানে ভুল, আবার এইখানে ভুল। আমরা যদি খেয়াল করি ভুবন, এই ভুবন এই শব্দটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে এবং রিপিট হয়। তো তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবা যে ভুবন এই বানানটা কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রায় সময় লিখে থাকি। তো আমাদের বেশিরভাগ কিন্তু এই বানানটা এইভাবে লিখে থাকে। তো আমরা কি করি, ভুল বানানটা প্র্যাকটিস করতে করতে আমাদের কাছে ভুলটাই কারেক্ট মনে হয়। তাহলে ভুবন বানানো হবে কি 1, অর্থাৎ হ্রস্ব উকার হবে, ওকে? তাহলে ভুবন বানানো হবে হ্রস্ব উকার, তাহলে এটা মনে রাখবো। এরপর দেখো সুধি, তাহলে এটা আমরা বিশেষ করে যখন আমরা বক্তব্য দেই তখন কিন্তু আমরা এই শব্দটার সাথে কিন্তু অনেক বেশি পরিচিত থাকি। তাহলে সুধি বানানো হবে 2, তাহলে আমরা এটা মনে রাখবো সুধি, শেষে কি দীর্ঘ ইকার হবে সুধি। তাহলে আমরা সুধি বানানটা দীর্ঘ ইকার দিয়ে লিখবো, ওকে? তাহলে এটা আমরা এভাবে প্র্যাকটিস করে নেব। আচ্ছা, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2022 এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। তো এখন দেখো, আমরা এই প্রথম যে প্রশ্নটা,
এই প্রথম প্রশ্নটা কিন্তু আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা প্রশ্নতে আমরা অলরেডি এটা প্র্যাকটিস করে ফেলেছি। তো আমরা সেম এটাকে আমরা আবার আবার কি করব, প্র্যাকটিস করব। আমরা একটা বিষয় লক্ষ্য করব যে মানে একই শব্দ, হ্যাঁ, অনেক রিপিট হয়, হ্যাঁ, অনেকবার কিন্তু রিপিট হয়। তো আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো, সমীচীন, এই যে আমি বললাম যে সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদেরকে কয়েকটা শব্দ মনে রাখতে হবে। সাংকেতিক চিহ্নটা কি, যে 1 to 1, এটা দিয়ে আমাকে কয়েকটা শব্দ মনে রাখতে হবে। তারপরে 2 to 2 দিয়ে আমাকে কয়েকটা শব্দ মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষাতে মানে রিপিট হয় অনেক বেশি। তাহলে এখন আসো সমীচীন। তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখবো? সমীচীন ডাবল টু। ডাবল টু মানে কি, দুইটাই দীর্ঘইকার, আর ওয়ান মানে হ্রস্বইকার। তাহলে আমরা সমীচীন, আমরা এটাকে লিখতে পারি এভাবে, অর্থাৎ দুইটাই ডাবল টু হবে। আর এটার সাথে আমরা আরেকটা তোমার সাংকেতিক চিহ্ন দিয়ে কিন্তু মনে রাখার জন্য আরেকটা শব্দ, আর দুইটা শব্দ বলেছিলাম। যেমন দেখো, পিপিলিকা, তাহলে কি পিপিলিকা 1 to 1, তাহলে পিপিলিকা এই যে দেখো 1 to 1, তাই না? তারপর আমরা যেমন দেখো বিভীষিকা 1 to 1, বিভীষিকা একটু আগে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করেছিলাম, তাই না? 1 to 1, 1 to 1, ঠিক আছে? তাহলে এভাবে আমরা প্র্যাকটিস করে নিব। এরপরে আমরা যদি এই শব্দটার দিকে দেখি, যে অপেক্ষমান। আচ্ছা, আমরা এই অপেক্ষমান এই শব্দটার মধ্যে কিন্তু এখানে একটা ভুল দেওয়া আছে। সেটা কি, আমরা এই যে এখানে দন্তন্যর জায়গায় আমাকে মূর্ধন্য লিখতে হবে, অপেক্ষমান। কিছু কিছু শব্দ আসলে এখানে কোনো রুলস নেই, আমাদেরকে এগুলা প্র্যাকটিস করতে হবে। অপেক্ষ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি 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 লিখলাম? অপেক্ষমান। আচ্ছা, এখানে আমার একটা ভুল আছে। আচ্ছা, এখানে এখানে দুইটা ভুল। আচ্ছা, এখানে দুইটা, এটা মূলত হচ্ছে অপেক্ষমান হবে। ঠিক আছে, এখানে দেখো দুইটা ভুল। এই যে এটা মূলত শব্দটা ছিল অপেক্ষমান, তাহলে ওরা লিখছে কি অপেক্ষামান। এখানে দুইটা ভুল, এখানে মূর্ধন্য হবে আর এখানে আকারটা হবে না। তাহলে আমরা এটা লিখে নিই, অপেক্ষ অপেক্ষামান। আচ্ছা, এরপরে আমরা ঐক্যমত। আমরা যদি এই শব্দটার দিকে খেয়াল করি, দেখো ঐক্য এই শব্দটা লিখতে গিয়ে এভাবে লিখো, কোনো সমস্যা নেই, ঐক্য। কিন্তু তুমি যখন লিখবা যে ঐক্যমত, তখন আমাদের প্রবলেমটা হয়, কারণ আমরা ভুল, বেশিরভাগ ভুল আমরা এখানে করে থাকি। এইখানে জফলাটা মূলত এখানে হবে না, এই যে এখানে ভুলটা আমরা, এটা মূলত শেষে জফলাটা হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ঐকমত্য, ঠিক আছে? তাহলে এই বানানটাকে আমরা জাস্ট জফলাটা আমরা শেষে লিখবো, কারণ আমাদের এই ভুলটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। এরপরে আমরা ঠিক পরে শব্দটা যদি দেখি, এখানে মূলত একটা ভুল, এখানে দীর্ঘ ইকার জায়গায় আমাকে হ্রস্ব ইকারটা লিখতে হবে। তাহলে আমাকে লিখবো স্বামী, স্বামী গৃহ। ওকে, স্বামী গৃহ। আচ্ছা, তারপরে বিভীষণ। ওকে, এখন একটা বিষয় হচ্ছে, কিছু কিছু বিখ্যাত মানুষের নাম, কিছু 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 বিখ্যাত কবির নাম, এগুলো আমাদের বোর্ড পরীক্ষা যেহেতু আসে, তাহলে এই কবিদের নামের ক্ষেত্রে বা কোনো একটা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকরণের কোনো নিয়ম অনুসরণ করবে না। তাহলে এই কয়েকজনের নাম কিন্তু আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। তাহলে সেগুলো কি, যেমন বিভীষণ নামটা আমাদের পরীক্ষাতে আসে, এরপরে আমাদের জীবনানন্দ দাশ এই নামটা পরীক্ষাতে আসে, তারপরে জসিমউদ্দিন এটা আমাদের পরীক্ষাতে আসে। ওকে, তারপরে মীর মশাররফ হোসেন, এই বানানটা আমাদের পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমাদেরকে এই বানানগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে?
তো বিভীষণ আমরা কি করব, এটাকে 1 2 এভাবে আমরা কিন্তু এটা মনে রাখবো। তাহলে 1 মানে কি, প্রথমে হ্রস্বইকার, আর 2 মানে হচ্ছে কি পরে দীর্ঘইকার হবে। আর আরেকটা কথা, এখানে মূল শব্দটা প্রশ্নের মধ্যে এখানে দন্তন্য লেখা ছিল, ঠিক আছে? তাহলে এটা একটু টাইপিং মিস্টেক, এখানে মূলত মূর্ধন্য ছিল না, এখানে দন্তন্য ছিল, ঠিক আছে? তো এখন আমরা নিয়মটা জানি যে মূর্ধন্য ষ এর পরে, কি হয়, মূর্ধন্য বসে, ঠিক আছে? তাহলে আমরা লিখে নেই বিভীষণ। তাহলে কি হবে, প্রথমে 1 তারপরে হচ্ছে 2, তাহলে বিভীষণ, তারপরে মূর্ধন্য হবে। তাহলে এটা মূলত দন্তন্য ছিল। হ্যাঁ, ওকে। তাহলে এটা এটা এখানে মূর্ধন্য হবে। তারপরে আমরা যদি খেয়াল করি পুনর্নির্মাণ, এখন এইখানে আমরা বিশেষ করে পুনর্নির্মাণ এই শব্দটার মধ্যে আমরা এখানে দুইটা ভুল দেখতে পাচ্ছি। যেমন দেখো, এইখানে মূলত দীর্ঘকার জায়গায় আমাকে এখানে হ্রস্বকার লিখতে হবে, এবং আমরা এইখানে রেফটা দেখো, এইখানে মূলত রেফটা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে নির্মাণ, ঠিক আছে? তাহলে এবারটা আমরা ঠিক এভাবে লিখব। আর এখানে একটা কথা মনে রাখবো, কোনো শব্দের শেষে মান থাকবে। আচ্ছা, এখানে একটা মিস্টেক, যে শব্দের শেষে যখন মান থাকবে তখন আমরা সেখানে মূর্ধন্য লিখবো। তাহলে এখানে হচ্ছে মূর্ধন্য হবে, মান থাকলে মূর্ধন্য হয়। তাহলে মান, 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 ঠিক আছে, পুনর্নির্মাণ, ওকে। তাহলে এখানে মূর্ধন্য লিখবো আমরা। আচ্ছা, তারপরে আমরা যদি খেয়াল করি প্রতিযোগিতা। আচ্ছা, এটা আমাদের মেইন প্রশ্নটার মধ্যে ছিল, এখানে দীর্ঘইকার লেখা ছিল, ওকে। তাহলে এখানে মূলত মূল প্রশ্নটা ছিল এখানে দীর্ঘইকার। আর নিয়মটা হচ্ছে যে কোনো একটা শব্দের শেষে তুমি এটা লিখে রাখো যে শেষে তা থাকলে তার পূর্বে হ্রস্বইকার হয়। তা বাদ দিলে ওই হ্রস্বইকার তাহলে শেষে তা থাকলে তার পূর্বে হ্রস্বইকার হয়। এখন এই তাটা যদি আমরা বাদ দিই তখন ওই হ্রস্বইকারটা কি হবে, দীর্ঘইকার হবে। তাহলে তুমি দেখো, এখানে শব্দের শেষে তা, তাহলে তার পূর্বে সবসময় হ্রস্বইকার হবে, ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এই প্রশ্নটাকে এই তাটা যদি বাদ দিয়ে ফেলি তখন এই যে হ্রস্বইকারটা এটা কি হবে, দীর্ঘইকার হবে। তাহলে নিয়মটা হচ্ছে, তাহলে আমরা লিখলাম প্রতিযোগী। তাহলে প্রতিযোগী লিখতে গিয়ে দীর্ঘইকার হবে। আর আমরা যদি প্রতিযোগিতা লিখি তাহলে বানানটা ঠিক আছে, প্রতিযোগিতা, ঠিক আছে? তাহলে আমরা ঠিক এভাবে প্র্যাকটিস করে নিব। আচ্ছা, এরপর দেখো কটুক্তি। দেখো, উক্তি বানানে দীর্ঘকার হবে। তাহলে কটুক্তি বানানে এখানে কি হবে, টু হবে, টু। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে কটুক্তি, ওকে। তাহলে আমরা এখানে দীর্ঘকার লিখে নেব। এবার আসি আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 এই প্রশ্নটা নিয়ে আমরা ব্যাখ্যা করি। তাহলে আমাদের এখানে প্রথম শব্দটা কি ছিল, আকাঙ্ক্ষা। তাহলে এইখানে
মনে রাখবা একটি সার্থক বাক্যে 3টি গুণাবলী থাকে। তাহলে একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি এই দুইটা বানান আমাদের পরীক্ষাতে আসে। তাহলে দুইটা বানান আমরা কিভাবে প্র্যাকটিস করবো দেখো, এখানে ভুলটা হচ্ছে এইখানে এই জায়গাটাতে ভুল। তাহলে আমরা আকাঙ্ক্ষা বানানটা দেখো আমরা কিভাবে ভুল করে থাকি। ও এর সাথে কি ক্ষীয় আমরা এইভাবে লিখে থাকি, তাই না? তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে আমাদের এই ভুলগুলা কিন্তু বেশি হয়ে থাকে। তাহলে আমরা এটাকে এভাবে প্র্যাকটিস করে নিব। তাহলে আমরা আকাঙ্ক্ষা বানানটাকে লিখতে পারি এভাবে। তাহলে ও এর সাথে কি হবে? ক্ষীয় হবে, এটা মনে রাখবো। তাহলে আকাঙ্ক্ষা বানানে ও এর সাথে ক্ষীয় হবে। এরপরে দেখো আসক্তি বানানটা আমাদের পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা কি করি, এই আসক্তি বানানটা লিখতে গিয়ে আমরা কি করি আসক্তি লিখে ফেলি। তাহলে এভাবে কিন্তু ভুল। ঠিক আছে, সার্থক বাক্যের যে 3টি গুণাবলী থাকে তার মধ্যে আসক্তি যদি এভাবে লিখে নেই তাহলে কিন্তু এটা ভুল। তাহলে মূলত হচ্ছে শব্দের শেষে কি হবে? তয়ত থাকবে। তাহলে আমরা লিখি আসক্তি, ওকে, এটা হবে তয়ত শেষে। তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করে নেব এই শব্দগুলো। এরপরে খেয়াল করো পুরস্কার। আমরা একটু আগে বলেছিলাম যে যেই শব্দের উচ্চারণটা ঠিক মাঝখানে যখন অস অথবা আস এর মতো হবে তখন আমরা কি করব? দন্তাস্ব লিখব। ঠিক আছে, তো এখন দেখো যেমন দেখো পুরস্কার, পুরস্কার এখানে কি শেষে এই যে মাঝখানে কি অস এর মতো উচ্চারণ আসলো। তাহলে অস এর মতো উচ্চারণ হলে আমরা কি করব? দন্তাস্ব লিখবো। আর ইস এর মতো উচ্চারণ হলে আমরা লিখবো মূর্ধন্যস্ব। তাহলে ইস এর মতো উচ্চারিত হবে এরকম শব্দ কি? যেমন দেখো আমরা বলতে পারি যে আবিষ্কার, পরিষ্কার, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি ইস এর মতো। তাহলে পুরস্কারে কি হবে? দন্তাস্ব হবে। তাহলে আমরা লিখে নিতে পারি এভাবে যে পুরস্কার। তাহলে অস এর মতো উচ্চারিত হবে। আর কি কি হতে পারে? যেমন তিরস্কার, তাহলে আমরা এটাকে লিখতে পারি তিরস্কার। ওকে, এরপরে আমরা লিখতে পারি নমস্কার, আমরা লিখতে পারি নমস্কার। ওকে, এরপরে আমরা যদি খেয়াল করি যে মুমূর্ষ এই বানানটা আমাদের অনেক বেশি পরিমাণে আসে, রিপিট হয়। তাহলে আমরা কি করে থাকি, এই বানানটা কিন্তু অনেক সাইনবোর্ডে আমরা ভুল দেখি, আমাদের পত্রিকার মধ্যে একটা ভুল লেখা থাকে। তো আমাদের এই কারণে কিন্তু আমাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মুমূর্ষু বানানটাকে তোমরা এইভাবে মনে রাখবা যে 1 to 1। কি বললাম? 1 to 1। তাহলে আমরা তো জানি যে 1 মানে কি হ্রস্বকার, 2 মানে দীর্ঘকার, 1 মানে হ্রস্বকার। তাহলে 1 to 1 মানে কি? প্রথমে হ্রস্বকার, তারপরে দীর্ঘকার, তারপরে হ্রস্বকার। তাহলে আমরা লিখে নিই এভাবে যে মুমূর্ষু প্রথমে হ্রস্বকার, তারপরে দীর্ঘকার, তারপর হচ্ছে কি হ্রস্বকার। তাহলে মুমূর্ষু মূলত হবে, আমাদের ভুলটা এখানে হয়। আমরা কি করি, এখানে আমরা হ্রস্বকারটা দেই না। এবার আসি শিরোচ্ছেদ। আমাদের এই বানানটাতে ভুলটা কোথায় হয়? আমরা কি করি, এইখানে আমাদের ভুলটা সবচেয়ে বেশি হয়, শিরোচ্ছেদ। তাহলে আশা করি যে আজকের পর থেকে তোমাদের এই বানানটা আর ভুল হবে না। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে নিবে এভাবে। শিরোচ্ছেদ এই যে এখানে দেখো, তাহলে বস্য, এরপরে ছ, তারপরে দ। এই বানানটা কিন্তু আমাদের আমাদের সময় কিন্তু বোর্ড পরীক্ষাতে কিন্তু এসেছিল এই শিরোচ্ছেদ বানানটা। তাহলে এখন আমরা এই যে বানানগুলো প্র্যাকটিস করতেছি, এগুলো প্র্যাকটিস করলে আমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে হুবহু দেখবা যে অনেকগুলো কমন চলে আসবে। বানানের একটা নিয়মটা হচ্ছে কি, আমরা যদি বানান প্র্যাকটিস করে থাকি তাহলে কিন্তু আমাদের কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানে কিন্তু রিপিট হয় বেশি। যদি বাংলা ব্যাকরণে সবচেয়ে রিপিট হয় তাহলে এই টপিকটা থেকে রিপিট হবে বেশি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ বাংলা বানান পরীক্ষাতে কমন পাবো। এরপরে আমরা যদি খেয়াল করি অহরাত্রি, মনে রাখবা কোন একটা শব্দের শেষে রাত্রি হবে না, তাহলে শব্দের শেষে কি হবে? শব্দের শেষে হবে রাত্র। ওকে,
তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে অহোরাত্র। ওকে, বা ধরো বললাম যে অর্ধরাত্রি হবে না, তাহলে কি হবে? অর্ধরাত্র। ওকে, দিবারাত্রি হবে না, তাহলে কি হবে? দিবারাত্র। ওকে, তো আমরা ঠিক এইভাবে কিন্তু প্র্যাকটিস করে নিব। তাহলে এইভাবে প্র্যাকটিস করে নিব। এখন আসি যে কৃত্তিবাস। আমরা একটু আগে বললাম যে কিছু কিছু ব্যক্তির নাম, কবির নাম, লেখকের নাম, এগুলো আমাদের পরীক্ষাতে আসে। এগুলো ঠিক যেভাবে ওরা লিখে গেছেন আমাদেরকে কিন্তু সেভাবে কিন্তু লিখতে হবে। তাহলে কৃত্তিবাস তাহলে একজন ব্যাকরণবিদ, আমরা এইখানে তয়িত হবে। তাহলে কৃত্তিবাসের মধ্যে আমরা লিখতে পারি এইভাবে কৃত্তিবাস। ওকে, তো এখানে কিন্তু আসলে কোনো নিয়ম অনুসরণ করবে না। যেমন দেখো, প্রত্যেকটা দাস বানানের শেষে দন্তস্ব হবে, তাই না? কিন্তু জীবনানন্দ দাস এই বানানে কিন্তু শেষে তালব্যস্য হবে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো রুলস অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে জীবনানন্দ দাস। তাহলে আমাকে এখানে জীবনানন্দ দাস লিখতে গিয়ে শেষে তালব্যস্য হবে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি বলি যে মীর মশাররফ হোসেন, এখন দেখো মীর মশাররফ হোসেনে এইভাবে উনি লিখছে বানানটা মশাররফ হোসেন, তাহলে হোসেন। ওকে, তো এখানে কিন্তু ময়ের সাথে ওকার দেয়নি, তাহলে আমরা কি করি? এই ভুলটা করে ফেলি। তাহলে এখানে আমরা ময়ের সাথে ওকারটা কখনোই হবে না, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মশাররফ হোসেন হবে। আশা করি যে তোমরা এই বিষয়টা বুঝছো। আচ্ছা, এবার আসি মরিচিকা। তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? 2-1। তাহলে আমরা মরিচিকা এই বানানটা মনে রাখবো এইভাবে 2-1 তাহলে 2-1 মানে কি? 2 মানে দীর্ঘইকার, 1 মানে হ্রস্বইকার। তাহলে আমরা এটাকে আমরা মনে রাখবো 2-1। তাহলে আমরা লিখে নেই মরিচিকা। ওকে, তাহলে 2-1 দিয়ে আমরা এটাকে মনে রাখবো। এবার আসি বাণিজ্য। আমরা এই শব্দটা দেখতে পাবো যে নত্যবিধান সত্যবিধানের মধ্যে কয়েকটা শব্দ আছে যেগুলো আসলে ব্যাকরণের কোনো নিয়ম অনুসরণ করে না। অর্থাৎ এইগুলো দেখলে সব সময়, যেমন কিছু শব্দ আছে ফিক্সড, এগুলা সবসময় মূর্ধন্য হবে। তাহলে তার মধ্যে সেগুলো কি কি? যেমন চাণক্য এই বানানটাতে সবসময় মূর্ধন্য হবে। তাহলে কেন হবে? এটা কোনো রুলস নেই, তবে এটা আমাদেরকে সবসময় মূর্ধন্য লিখতে হবে। যেমন চাণক্য, তারপর হচ্ছে মাণিক্য, তারপর হচ্ছে গণ, বাণিজ্য, লবণ, মন, তাহলে এই বানানগুলোতে হচ্ছে কি সবসময় মূর্ধন্য লিখতে হবে। তাহলে আমাকে এই শব্দগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। তাহলে এই বাণিজ্য এই বানানটা সবসময় কি মূর্ধন্য হবে। তাহলে এটা মূলত প্রশ্নের মধ্যে এইখানে দন্তন্য লিখেছে। ওকে, তাহলে এটা মনে হচ্ছে আমাদের টাইপিং মিস্টেক। তাহলে এখানে সবসময় মূর্ধন্য হবে। তাহলে আমাদের পরীক্ষাতে কিন্তু এই বাণিজ্য এই বানানটা দন্তন্য দিয়ে লিখবে, এইভাবে লিখবে। তাহলে আমাকে অ্যান্সারটা লেখার সময় ঠিক এইভাবে মূর্ধন্য দিয়ে লিখতে হবে। যেমন দেখো, এরকম ভাবে আরো কয়েকটা শব্দ আছে, যেমন লবণ এই বানানটা সবসময় মূর্ধন্য হবে। মন এই বানানটা কি হবে? সবসময় মূর্ধন্য হবে। আচ্ছা, এবার আসি এই এই প্রশ্নটা মূলত সকল বোর্ড 2018-তে আসা প্রশ্ন। তাহলে আমাদেরকে এই বোর্ডটা থেকে মূলত আমাদের প্রশ্ন বেশি রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এটাকে অবশ্যই আমরা একটু জোর দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে আমরা এইখানে মূলত একটা ভুল দেখতে পাচ্ছি। তাহলে সত্তা বানানটা শেষে কি হবে? তয়িত হবে, এখানে বফলাটা হবে না। তাহলে আমরা বফলাটা দেব না প্র্যাকটিস করার সময়। এখন আসি এই শব্দের মধ্যে, তোমরা খেয়াল করবা কোনো শব্দের শেষে যদি জিবি থেকে শেষে, তাহলে আমরা লিখে রাখি শেষে জিবি, দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে, তাহলে ডাবল টু। তাহলে আমরা জিবি যুক্ত বানানটা আমরা কিভাবে লিখতে পারি? ডাবল টু, তবে সেটা হতে হবে শব্দের শেষে। এখন এটা যদি শুরুতে থাকে তাহলে কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই হবে না। তাহলে এটা কখন হবে? যদি এই শব্দটা ঠিক শব্দের শেষে বসে, আমরা তখন সেই ক্ষেত্রে কি করব? ডাবল টু দিব। যেমন দেখো, আমরা লিখতে পারি যে মৎস্যজীবী,
তাহলে এখানে কি শব্দের শেষে জিবি, এই কারণে এটা ডাবল টু হবে। যেমন দেখো আইনজীবী, ঠিক আছে, তাহলে এখানে শব্দের শেষে জিবি, এই কারণে ডাবল টু। যেমন বলো আমরা বলতে পারি যে কৃষিজীবী, তাহলে জিবিটার শেষে এই কারণে আমরা ডাবল টু দিব, তাই না? তাহলে এখানে কি হবে, জিবি বানানে দুইটা দীর্ঘ ইকার হবে। কিন্তু যখন ধরো তোমার প্রশ্ন আসলো যে জীবিকা, তাহলে আমরা জীবিকা এই বানানটা কিন্তু জীবী শব্দটা কিন্তু ঠিক শুরুতে আসতেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আবার 2-1 হবে জীবিকা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আবার 2-1 হবে, তবে এটা কিন্তু আসে না আমাদের প্রশ্নে, পরীক্ষাতে এইটা সবচেয়ে বেশি আসে। আচ্ছা, তো এবার আসি মূর্ছনা। এখানে কোনো আসলে রুলস নেই, তবে আমরা এখানে একটা ভুল, সেটা হচ্ছে কি এখানে ছ একটা হবে, মূর্ছনা, মূর্ছনা বানানে ছ হবে একটা। ওকে, এরপর আসো উচ্ছ্বাস। তাহলে আমাদের এইখানেও কিন্তু এই ভুলটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব বেশি পরিমাণে ভুল হয়, যে উচ্ছ্বাস। তাহলে আমরা এটা লিখে নিই, উচ্ছ্বাসে এখানে শেষে কি হবে, ছ এবং ছয়ের সাথে বফলা হবে, উচ্ছ্বাস। দেখো সমীচীন এই বানানটা কিন্তু আমরা অলরেডি অনেকবার প্র্যাকটিস করে আসছি। বিশেষ করে আমরা 2022, চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা প্রশ্ন এটা, আবার সেম প্রশ্নটা আবার 2022-এ আসছে, আবার আমরা এখন আবার দেখতে পাচ্ছি 2018-তে এই সেম প্রশ্নটা কিন্তু আবারও আসলো। তাহলে আমরা তো জানি যে সমীচীন বানানে কি হবে, ডাবল টু হবে। তাহলে ডাবল টু মানে কি, দুইটাই দীর্ঘ ইকার। তাহলে আমরা এটাকে লিখে নিই সমীচীন। ওকে, এবার আসি পোস্ট মাস্টার। আমরা এই শব্দটা যদি দেখি, এই পোস্ট মাস্টার এটা কি মূলত একটা ইংরেজি শব্দ। তাহলে ইংরেজি শব্দ বা তোমার বিদেশি শব্দ যদি এগুলো আমাদের পরীক্ষাতে আসে, তখন আমরা একটা কথা মনে রাখবো যে ইংরেজি শব্দের বানানে বা বিদেশি শব্দের বানানে, বিশেষ করে বিদেশি শব্দটা না লিখে আমি ইংরেজি শব্দটা লিখি, কারণ আমাদের বোর্ড পরীক্ষায় ইংরেজি শব্দগুলোই আমাদের পরীক্ষাতে আসে। তাহলে ইংরেজি শব্দে কি হয় না, মূর্ধন্য ষ হয় না, ইংরেজি শব্দে মূর্ধন্য ষ হয় না, ইংরেজি শব্দে হয় কি দন্তস্ব। তাহলে আমাকে এই মূর্ধন্য ষ এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে, দন্তস্ব লিখতে হবে, যখন সেটা ইংরেজি শব্দ হবে। তো যেমন দেখো এটা তো ইংরেজি শব্দ, তাহলে আমাকে লিখতে হবে এভাবে যে পোস্ট মাস্টার। ওকে, ধরো তোমার ইংরেজি শব্দ আমি বললাম যে ডাস্টার, ঠিক আছে, বা মাস্টার। তাহলে ডাস্টার লিখলাম, তাহলে ডাস্টার কি ইংরেজি শব্দ, তাহলে আমাকে দন্ত স দিয়ে লিখতে হবে। ধরো ইংরেজি শব্দ বানান আর কি কি হয় না, যেমন যদি সেটা ইংরেজি শব্দ হয় তাহলে মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে, যদি সেটা ইংরেজি শব্দ হয়। যেমন ধরো আমি বললাম যে কর্নেল, তাহলে কর্নেল বানানটাতে কিন্তু দন্তন্য হবে। এখন এটা যদি মূর্ধন্য দিয়ে লিখি তাহলে সেটা ভুল, বিশেষ করে আমরা কিন্তু এটা মূর্ধন্য দিয়ে কিন্তু লিখি। বা ধরো আমাদের পোস্টারে বা বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু আমাদের এই ধরনের বানানগুলো থাকে বা বেশি পরিমাণে ভুল থাকে। যেমন দেখো কর্নার বানানটা লিখতে গিয়ে দেখো কর্নার বানানটা লিখতে গিয়ে আমরা কি করি, মূর্ধন্য লিখি, তাহলে এটা মূলত হবে দন্তন্য, ঠিক আছে, কারণ কর্নার এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। তাহলে আমরা কি করি, এইভাবে লিখি কর্নার, তাই না? এটা হচ্ছে ভুল, তাহলে আমাদের এভাবে লিখতে হবে। তো মূলত এই টাইপসের প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে এসে থাকে, আমরা এইভাবে প্র্যাকটিস করে নিব। ওকে, ওকে, তারপরে আমরা আসি বিদ্বান বিদুষী। বিদুষী তো অবশ্যই এটা নারীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এইখানে মূলত দুইটা ভুল। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি বিদুষী, শেষে আমরা কি দিব, মূর্ধন্য ষ এর সাথে দীর্ঘ ইকার দিব। ওকে, বিদুষী। ইতিমধ্যে
ইতিপূর্বে, এই দুইটা বানান আমাদের পরীক্ষাতে আসে। মনে রাখবা ইতি হবে না, হবে কি ইতো। তো এর সাথে কি হবে, ওকার হবে। তাহলে আমরা লিখবো এভাবে, ইতো মধ্যে। কি লিখবো, ইতো মধ্যে। তাহলে তো এর সাথে মূলত কি হবে, ওকার হবে। যেমন দেখো এই টাইপসের প্রশ্ন আরেকটা আসে, যেমন ইতিপূর্বে আমরা এভাবে লিখি না, যে ইতি কি পূর্বে, এভাবে লিখি না, তাহলে এটা ভুল। তাহলে আমরা এভাবে লিখবো। এই দুইটা বানান কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ইতো পূর্বে, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, এবার আসি আমরা চট্টগ্রাম বোর্ড 2017 এই প্রশ্নটাতে। তো আমরা এখন যদি এই প্রশ্নটাতে দেখি যে প্রাণীবিদ্যা, আমরা মনে রাখবো যে প্রাণী বানানটা সব সময় কি হবে, দীর্ঘ ইকার হবে, এটা সব সময়। কিন্তু এরপরে যখন কোনো শব্দ আসবে তখন কি হবে, এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হবে। তাহলে আমরা লিখি যে প্রাণী প্লাস যে কোনো শব্দ, তাহলে কি হবে, এই দীর্ঘ ইকারটা কি হবে, হ্রস্ব ইকার হবে, যদি এরপরে যদি কোনো শব্দ আসে। তো তুমি দেখো তো যে প্রাণীবিদ্যা, তাহলে প্রাণী, এরপরে আরেকটা শব্দ আসলো, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, এই দীর্ঘ ইকারটাকে আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখবো। আর বিদ্যা বানানটা কি হবে, অবশ্যই আমরা জানি সেটা বিদ্যা। ওকে, ধর আমি বললাম যে প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, বা এটা মূলত দুই দুই ক্ষেত্রে হবে। যেমন মন্ত্রী, এই বানানটাতে কি হবে, দীর্ঘ ইকার হবে। কিন্তু এই এর পরে যদি কোনো শব্দ আসে তাহলে কি হবে, ওই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হবে। তাহলে তুমি দেখো মন্ত্রী বানান দীর্ঘ ইকার দিয়ে লিখবো, কিন্তু যখন আমরা লিখবো মন্ত্রী সভা, কি লিখবো, যখন আমরা লিখবো মন্ত্রী সভা, তখন আমরা কি হবে, এখানে হ্রস্ব ইকার। যখন লিখবো আমরা মন্ত্রী পরিষদ, কি হবে, মন্ত্রী পরিষদ, তখন আমরা কি করব, এখানে কি হবে, হ্রস্ব ইকার হবে। কিন্তু মন্ত্রী বানানটা লিখতে গিয়ে কিন্তু আবার সেই দীর্ঘ ইকারে আমরা লিখতেছি। ঠিক আছে, তো আমরা ঠিক এভাবে লিখবো। তাহলে প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ, হ্যাঁ, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, বা আমরা যাই লিখি না কেন, তাহলে আমরা ঠিক এভাবে কিন্তু শেষে কি হবে, মন্ত্রী সভা, মন্ত্রী পরিষদ, এগুলোতে আমরা অবশ্যই হ্রস্ব ইকার দেব। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই বানানটা কিন্তু একেবারে সহজ একটা বানান আসলে, এইখানে ভৌগোলিক। ওকে, ভৌগোলিক। ওকে, তো আমরা এখানে জাস্ট গর সাথে একটা ওকার দিয়ে দিব, ব্যাস আমাদের। আচ্ছা, এবার আসি শারীরিক, এই বানানটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। শারীরিক মনে রাখবা, এটাকে আমরা 2-1 দিয়ে প্র্যাকটিস করব। তাহলে 2-1টা কি, প্রথম হবে দীর্ঘ ইকার, তারপর হবে হ্রস্ব ইকার। তাহলে আমরা লিখবো এভাবে যে শারীরিক, তাহলে কি হবে 2-1, তাহলে দীর্ঘ ইকার তারপর হচ্ছে হ্রস্ব ইকার। শারীরিক বানানটা আমরা ঠিক এভাবে প্র্যাকটিস করে নিব। ওকে, এরপর যদি আমরা খেয়াল করি যে সংবর্ধনা, এখানে বল, তাহলে আমরা কি করব, সংবর্ধনা একটা অনুষ্কার দিতে হবে, তারপরে বর্ধনা। ওকে, এইভাবে আমরা প্র্যাকটিস করে নেব, সংবর্ধনা। ঠিক আছে, তারপরে আসো ঐক্যতান। দেখো এটা কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি, তাই না? আমরা তো চট্টগ্রাম বোর্ডে অলরেডি আসা একটা প্রশ্নতে আমরা এই যে ঐক্যতান, এটা আমাদের প্র্যাকটিস করে শেষ। তা আমরা তো জানি সেটা কি, যে ঐক্য আমরা যখন বানানটা লিখবো তখন আমরা এভাবে লিখবো, কিন্তু ঐক্যতান সেই ক্ষেত্রে কি হবে, এই যে জফলাটা এটা হবে কি, তাহলে লিখলাম এটা ঐক্যতান। ওকে, তাহলে এখানে জফলাটা হবে না। কিন্তু যখন ধরো আমরা লিখি এভাবে যে ঐকমত, ঐক্যমত বলি না, তাহলে এটা মূলত হবে ঐকমত্য, তাহলে ত এর সাথে শেষে হবে জফলা। যদি সেটা হয় কি ঐকমত্য, আমরা কি করি, ঐক্যমত এভাবে লিখি। দেখো তোমরা যদি খেয়াল করো, এই পৈতৃক, এই শব্দটা কিন্তু রিপিট আসছে, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস করাই আসে আগে। তাহলে পৈতৃক বানানটা আমরা কিভাবে লিখতে পারি,
এই যে আমাদের ভুলটা এখানে সবসময়। তাহলে তয়ের সাথে কি হবে, রিকার হবে, পৈতৃক। ওকে, দেখো আমরা যদি খেয়াল করি মুমূর্ষ এই শব্দটা কিন্তু আমরা একটু আগে প্র্যাকটিস করে এসেছি। তাহলে আমরা এটাকে জানি কিভাবে প্র্যাকটিস করব, 1 to 1। তাহলে আমরা এইভাবে মূলত এটা অ্যান্সারটা করবো যে 1 to 1। তাহলে 1 মানে কি হ্রস্বকার, 2 মানে দীর্ঘকার, আবার 1 মানে হ্রস্বকার। তাহলে মুমূর্ষতে আমরা লিখবো এইভাবে, হ্রস্বকার দীর্ঘকার আবার কি হ্রস্বকার, মুমূর্ষ। ওকে, শিরশ্ছেদ, তাহলে এইখানে ভুল হয় আমাদের সবচেয়ে বেশি, তাই না? এটাও কিন্তু রিপিট প্রশ্ন। শিরশ্ছেদ, তাহলে আমরা লিখতে পারি কিভাবে, শিরশ্ছেদ। ওকে, আমরা ঠিক মূলত এইভাবে কিন্তু প্র্যাকটিস করে নেব। দেখো কৃত্তিবাস, তাহলে আমরা জানি কিছু কিছু বিখ্যাত মানুষের নাম, লেখকের নাম, কবির নাম, এগুলোর মধ্যে সাধারণত কোনো ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না। তাহলে এইগুলা ঠিক ওরা যেভাবে লিখে গেছে আমাদেরকে ঠিক সেভাবে কিন্তু লিখতে হবে। তাহলে যেমন কৃত্তিবাস, তাহলে উনি এখানে তয়তো লিখছে, তাই না? তাহলে আমিও কিন্তু এইভাবে লিখতে হবে। তাহলে এখানে কোনো নিয়ম অনুসরণ করবে না, কৃত্তিবাস। তাহলে আমাকে কি এভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি খেয়াল করি যে কূপমণ্ডক মানে হচ্ছে কি কুয়োর ব্যাং। কুয়োর ব্যাং মানে কি, মানে যার জ্ঞান অনেক কম, অনেক বেশি কম, তাকে বলা কি কূপমণ্ডক। বা ধরো যার কোনো জ্ঞান নেই বলতে চলে, এই ধরনের মানুষকেই বলা হয় কি কূপমণ্ডক। তাহলে কূপমণ্ডকে আমরা কি করব, ডাবল টু লিখব। তাহলে দুইটাই কি হবে, কূপমণ্ডকে দুইটাই দীর্ঘকার দিয়ে আমরা মূলত লিখবো। ওকে, তাহলে আমরা লিখে নেই কূপমণ্ডকে কয়ের সাথে দীর্ঘকার, তাহলে মণ্ডক, এখানে আমরা শেষে দীর্ঘকার লিখব। দেখো আমরা যদি দেখি যে ভুল বানান লিখতে গিয়ে অনেকে ভুল করে। যেমন দেখো আমরা সঠিক বানানটা এভাবে লিখি না, এটাও কিন্তু একটা ভুল বানান। কিভাবে ভুল, খেয়াল করো। এই বানানটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে একবার আসছিল, অনেকে ভাবলো যে এটা হয়, এটা তো সঠিকই, তাই না? আমরা তো এভাবে লিখে আসছি, কিন্তু আসলে না। কেন ভুল, খেয়াল করো। এই সঠিক শব্দের ঠিক শুরুতে স, এখন শটা বাদ দিলে একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে। তাহলে মনে রাখবা এই শটা হচ্ছে একটা উপসর্গ। তাহলে শব্দের শুরুতে যদি স থাকে, এটা সবসময় যে উপসর্গ হবে ব্যাপারটা এরকম না। এটা যে উপসর্গ হবে সেটা বুঝবো কিভাবে, প্রথমে আমরা কি করব, এই শটাকে বাদ দিব। বাদ দেওয়ার পর যদি একটা অর্থবোধক শব্দ পাওয়া যায় তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা উপসর্গ। তাহলে উপসর্গ শব্দের শুরুতে বসবে, বসার পরে কি করবে, ওই শব্দের অর্থটাকে পরিবর্তন করবে, এটা হচ্ছে উপসর্গের কাজ। এখন যদি শব্দটার অর্থ পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা ভুল শব্দ। যেমন দেখো, আমি যদি এই যে ঠিক এই শব্দের পূর্বে একটা বে উপসর্গ বসাই, বে, বে কিন্তু একটা উপসর্গ, তাহলে কি অর্থটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বে ঠিক, তাই না? তাহলে এটা ওকে, কিন্তু সঠিক ঠিক দুটা কিন্তু অর্থ সেম। তাহলে আমাকে বুঝতে হবে সঠিক বানানটা একটা ভুল শব্দ। তাহলে আমাকে কি লিখতে হবে, সঠিক শব্দের ক্ষেত্রে আমাকে লিখতে হবে ঠিক। ওকে, এরপরে যদি আমরা খেয়াল করি যে হীনম্মন্যতা, এখানে আমাদের ভুলটা, তাই না? তাহলে আমরা এটা এভাবে প্র্যাকটিস করে নেব, হীনম ম ডাবল ম হবে, ময় ম হবে, হীনম্মন্যতা। ওকে, তাহলে আমরা এইভাবে এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করে নেব। দেখো আমরা যদি খেয়াল করি উদ্দেশ্যে, উদ্দেশ্যে মানে হচ্ছে উত্তর দিক। ওকে, উদ্দেশ্যে মানে কি, উত্তর দিক। আচ্ছা, এটা মনে রাখবো, উদ্দেশ্যি প্রতিশি এই দুইটা বানানে ডাবল টু হবে। উদ্দেশ্যি মানে কি উত্তর দিক, আর প্রতিশি মানে হচ্ছে পশ্চিম দিক। তাহলে কি হবে, দুইটাই ডাবল টু হবে। তাহলে উদিসি মানে কি উত্তর দিক, আমি একটু লিখে দিই, উত্তর দিক। আর ধরো আমরা লিখলাম প্রতিশি, তাহলে আমরা কি লিখবো, দুইটাই ডাবল টু,
প্রতিশী, তাহলে মানে কি পশ্চিম দিক, প্রতিশী পশ্চিম দিক। আমরা যদি এই শব্দটা খেয়াল করি, পানিনি একজন ব্যাকরণবিদ, তাহলে তিনি বানানটা মূর্ধন্য দিয়ে লিখলেন। তাহলে আমরা জানি কোনো বিখ্যাত মানুষ, কোনো একটা বিখ্যাত প্রতিষ্ঠান, এই দুইটা ক্ষেত্রে ব্যাকরণের কোনো নিয়ম অনুসরণ করবে না। তাহলে পানির বানানটা আমরা এভাবে প্র্যাকটিস করে নিব। এরপরে যদি আমরা খেয়াল করি যে পোস্ট মাস্টার, তাহলে আমরা তো জানি এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। পোস্ট মাস্টার একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দের বানানে কখনো মূর্ধন্য হয় না। এই যে ওরা মূর্ধন্য দিয়ে লিখলো, এই কারণে এরা ভুল লিখলো। তাহলে মূর্ধন্য এর জায়গায় আমাকে কি লিখতে হবে? দন্তস্ব লিখতে হবে। পোস্ট মাস্টার যদি সেটা ইংরেজি শব্দ হয়, কি হয়? যদি সেটা ইংরেজি শব্দ হয় তখন আমরা কি করব? ওই মূর্ধন্য এর জায়গায় দন্তস্ব লিখতে হবে। তাহলে পোস্ট মাস্টার। ওকে, যেমন আমরা লিখতে পারি যেমন স্টার, স্টোর, তাহলে স্টোর বানানটা আমরা কি দন্তস্ব দিয়ে লিখবো। কিন্তু আমাদের অধিকাংশ বাহিরে বলি, দোকানে বলি, ব্যানারে বলি, ফেস্টনে বলি, সবগুলা কিন্তু মূর্ধন্য ষ দিয়ে লেখা। তাহলে একইভাবে ধরো স্টার বানানটা আমরা কি লিখবো? দন্তস্ব দিয়ে লিখবো, স্টার। কিন্তু আসলে এই বানানগুলো কিন্তু এইভাবে লিখে থাকে, তাই না? স্টোর, এটা কিন্তু একটা ভুল শব্দ, মূর্ধন্য ষ দিয়ে লিখলে ভুল। কারণ ইংরেজি শব্দের বানানে আমাকে ওই মূর্ধন্য ষটা আমাকে লেখা যাবে না। তো আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আছে সরস্বতী। আমরা যদি খেয়াল করি এখানে একটা ভুল, আমরা এখানে বফলাটা দেব না। তাহলে সরস্বতী, তাহলে আমরা এখানে বফলাটা দেব না। তাহলে মূলত আমরা ঠিক এইভাবে আমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকবো। শুধু একটা প্র্যাকটিস করলে হবে না, সবগুলো যখন তুমি ক্রমান্বয়ে প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবো যে তোমার প্রশ্নটা রিপিট হচ্ছে, আগের তুলনায় পরীক্ষাটা অনেক সহজ হবে। সো এরকম ভাবে ধারাবাহিক ক্লাস পেতে আমাদের এই কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ার পেজের সাথে থাকো। আর তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই করবে, এবং যে টপিকগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় সব অবশ্যই সেই টপিকগুলো আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার মন্তব্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই তুমি তোমার কমেন্ট দিয়ে দিবে। আমরা তোমার এই কমেন্টের ইনশাল্লাহ উত্তর দিব, এবং তোমাদের কাছে যে টপিকগুলো কঠিন মনে হয় আমরা সেই টপিকে অবশ্যই তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমাদের সাথে কমার্স কে আর্টস কিরা সবসময় থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।